সমগ্র ভারতবর্ষের এই রামেশ্বরমই এমন এক জায়গা, যে জায়গা 4 ধামের একটি ধাম এবং 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম। এর থেকেই বোঝা যায় এই জায়গার মাহাত্ম্য তথা আমাদের হিন্দুদের কাছে এই মন্দির ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এই মন্দিরে মন থেকে ভগবানের কাছে যা চাওয়া যায়, ভগবান সেটা আপনাকে না দিয়ে পারে না, এতটাই জাগ্রত রামেশ্বরম মহাদেব। এই জায়গাতেই শ্রীরামচন্দ্র মহাদেবকে প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন। রামের যিনি ঈশ্বর অর্থাৎ মহাদেব, সেই কারণেই এই জায়গার নাম রামেশ্বরম। এই স্থানেই শ্রীরামচন্দ্র এসে স্নান করেছিলেন, তার এখানে পায়ের ধুলো পড়েছে এবং ঢুকে যেটা দেখলাম সেটা দেখে তো আমি স্তব্ধ হয়ে গেছি। আমার গায়ে মানে কি বলবো, পুরো কাঁটা দিচ্ছিল। আর এখন আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে অগ্নি তীর্থম। আজকে তোমাদের দেখাবো রামেশ্বরম মন্দির এবং মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওয়ে দেওয়ার চেষ্টা করব। আগের ভিডিওয় তোমাদের দেখিয়েছিলাম কন্যাকুমারীর অল সাইট সিন পয়েন্ট। আজকে কন্যাকুমারী থেকে বেরিয়ে আমরা যাচ্ছি রামেশ্বরমের পথে। দূরত্ব মোটামুটি 308 কিলোমিটার, সময় লাগে 6-6.5 ঘন্টা। এই যাত্রাপথের বিশেষত্ব এই যে মণ্ডপমের পর থেকে আমরা পাম্বান ব্রিজ অর্থাৎ সমুদ্রের উপর নির্মিত রেল ব্রিজ দেখতে পাবো। এই আশায় মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। দেখতে দেখতে চলে এলাম পাম্বান ব্রিজের কাছে। এই ব্রিজ সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। 2010 সালের আগে পর্যন্ত 1914 সাল থেকে এই ব্রিজই ছিল ভারতের দীর্ঘতম সমুদ্রের উপর নির্মিত রেল ব্রিজ। এই ব্রিজের এক পাশে মণ্ডপম স্টেশন, আর এক পাশে পাম্বান স্টেশন। দক্ষিণ পূর্ব ভারতের শেষ স্টেশন মণ্ডপম, তারপরেই বিস্তৃত জলরাশি এবং তার মধ্যে রামেশ্বরম আইল্যান্ড। 1988 সাল পর্যন্ত এই পাম্বান ব্রিজই একমাত্র ব্রিজ ছিল যেটা মূল ভূখণ্ডকে রামেশ্বরমের সাথে যুক্ত করে। এই ব্রিজের দৈর্ঘ্য 6776 ফিট। এই পাম্বান ব্রিজ 2022 সালে 23 ডিসেম্বর বন্ধ করে দেওয়া হয়, কারণ দীর্ঘদিন এই ব্রিজে ট্রেন চলাচল এবং নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবার ফলে এই ব্রিজ অনেকটাই নষ্ট হয়ে পড়ে। 07695 সিকেন্দ্রাবাদ রামেশ্বরম স্পেশাল ট্রেনই শেষ ট্রেন যেটা এই ব্রিজের উপর চলেছিল। তারপর 2023 সালে ফেব্রুয়ারি মাসে ভারত সরকার দ্বারা এই ব্রিজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই ব্রিজের পাশেই হচ্ছে নতুন ব্রিজ। আর আমি এখন যেই রোড ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেটা 1988 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা 2রা অক্টোবর উদ্বোধন করা হয়। এর নাম ইন্দিরা গান্ধী ব্রিজ, যার দৈর্ঘ্য 2.3 কিলোমিটার। অবশেষে রামেশ্বরমে পৌঁছালাম বিকাল 5টার সময়। তারপরেই হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যা হতে না হতেই বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করার জন্য। দক্ষিণ ভারতের বেশিরভাগ মন্দিরের মতনই এই মন্দিরেও 4টা বড় বড় গেট রয়েছে এবং মন্দিরের ভিতরের করিডর গোটা পৃথিবীর সব থেকে বড় করিডরযুক্ত মন্দির, যেখানে 1212টি 30 ফুট উচ্চতার পিলার রয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। এত পিলার দিয়েও যে একটা মন্দির তৈরি করা যায় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। আর তোমরা দেখতে পাচ্ছ কত পিলার দিয়ে তৈরি হয়েছে, আর প্রত্যেকটা পিলারের গায়েই ছিল নানা ধরনের কারুকার্য করা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে ফটো তোলা বা ভিডিও করা কিন্তু একেবারেই অ্যালাউ নয়। তোমরা মন্দিরের ভিতরে কিন্তু এই রকম সাহস করো না। আর আমি করছি শুধুমাত্র লোকজন ছিল না আর তোমাদেরকে দেখাবার একটা ইচ্ছে তো থেকেই যায়, তাই লুকিয়ে একটু ভিডিও করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রামেশ্বরম মন্দিরের ভিতরে এই রকম কিন্তু পিলার আছে, আর প্রত্যেকটা পিলারের গায়েই দেখতে পাচ্ছ নানা দেবদেবীর মূর্তি রয়েছে। আর একটু সামনে যেতেই লক্ষ্য করলাম একটা জায়গায় অনেক মানুষের ভিড় লেগেছে। মোবাইলে জুম করে বুঝলাম এটা এক দেবীর পুজো হচ্ছে, নামটা ঠিক আমার মাথায় আসছে না। আর দেখতেই পাচ্ছ পিলারগুলো কত সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে, আর এত মানুষ এখানে আসছে ভগবানের দর্শনের জন্য। আর এখানে দেখো চারিদিকে কিন্তু মন্দিরের যেখানেই যাচ্ছি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, বিভিন্ন দেবদেবী দেখতে পাচ্ছি। আর এখানে ছিল একটা মস্ত বড় হাতি যে মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। আমি এখন রয়েছি রামেশ্বর টেম্পলের
ভিতরে, আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাও ভয়ে ভয়ে ক্যামেরা বার করে করছি। এখানে দেখো পিলারগুলো, টোটাল 1200টা পিলার আছে। আর দেখো কত বড় বড়, এটা হচ্ছে সব থেকে বড় করিডর, কিন্তু ভালো করে মনে রাখবে। আর ক্যামেরা অফ করছি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং 4 ধামের মধ্যে একটি ধাম রামেশ্বরম বা রামনাথ স্বামী টেম্পলের সামনে। তো মন্দির দর্শন তো করেই এলাম, আমার মাথায় এই তিলক দেখি বুঝতে পারছেন যে মন্দিরের ভিতর ঢুকেছিলাম, এবং ঢুকে যেটা দেখলাম সেটা দেখে তো আমি স্তব্ধ হয়ে গেছি। আমার গায়ে মানে কি বলবো, পুরো কাঁটা দিচ্ছিল। মানে সত্যি আমি বুঝতে পারছিলাম না যে ভেতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই, তাই আমি সবটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু অংশ তোমাদেরকে অবশ্যই দেখাবো এই ভিডিওর মাধ্যমেই। কিন্তু ভিতরে না সুযোগ থাকলেও আমার ইচ্ছা করছিল না যে ফোনটা বের করি, কারণ এই সব জায়গা ভগবান স্বয়ং না চাইলে কেউ কখনো দেখতে পায় না। তাই জন্য আমি মানে ফোনটা ব্যাগ থেকে বের করতে পারছিলাম না, এরকম অবস্থা। আর না বের করাই বেটার। আর আমার পিছনে দেখতে পাচ্ছে এই দিকেই কিন্তু আমরা প্রবেশ করেছিলাম। তো জায়গাটার নাম রামেশ্বর কেন? কারণ রামের ইষ্ট দেবতা রাম যাকে পুজো করে অর্থাৎ মহাদেব, তাই জায়গাটির নাম হয়েছে রামেশ্বর, রামের ঈশ্বর। আর রামনাথ স্বামী টেম্পল। তো বন্ধুরা, আমার পিছনে এখন দেখতেই পাবে মন্দির, আর এখন আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে অগ্নি তীর্থম, যেখানে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে এসে এই জায়গাতেই কিন্তু স্নান করে রামেশ্বরম যে লিঙ্গ সেটা তিনি পুজো করেছিলেন। তাই এইখানের যে সমুদ্র, এটা ঢেউ কিন্তু খুবই অল্প, কারণ রামচন্দ্রের স্পর্শে ঢেউ কিন্তু ধীরে ধীরে কম হয়ে গেছে। আর চলে এসেছি, আর সকলে কিন্তু এখানে স্নান করে তারপরেই পুজো দিতে যায়। আর আমার পিছনে দেখতেই পাবে মন্দির। আর এখানে দর্শনের কথা যদি বলি, তাহলে এখানে সকাল 4:30 থেকে 6টা পর্যন্ত হয় স্ফটিক দর্শন, যেটা করার জন্য কিন্তু অনেক মানুষই ভোরবেলা থেকে মাঝরাত থেকে লাইন দেয় স্ফটিক দর্শনের জন্য নর্মালি। তারপর 6টা থেকে 1টা পর্যন্ত কিন্তু মন্দির নর্মাল যেমন ভিড় হয় তেমনই হয়। তারপর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, তারপর আবার 3টে থেকে বাকি রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আর ভিতর থেকে তো ঘুরে এলাম, ভিতরের অভিজ্ঞতা যদি বলি তো ভিতরে কিন্তু অনেক প্রকারের মানে ভগবানকে দর্শন করার লাইন রয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এলাম অগ্নি তীর্থমে। এই দেখাই, এ দেখো ঢুকেই কিন্তু এই একটা মন্দির, তারপরে এইদিকেই রয়েছে সেই অগ্নিতীর্থম। আর এখানে যেহেতু সমুদ্র, তাই প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড আমাদের দেখায় যে অলৌকিক দৃশ্য যার কথা আমি বললাম। আর এই হচ্ছে সমুদ্র, এখানে দেখতেই পাবে। যেটা তোমাদেরকে বললাম যে শ্রীরামচন্দ্রের স্পর্শে কিন্তু এই সমুদ্রের ঢেউ কিন্তু খুবই কমে গেছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, ভিতরে 200 টাকার লাইন আছে, আবার ফ্রিরও লাইন আছে। 200 টাকার লাইনে কিন্তু বিগ্রহের অনেকটা কাছে ডাইরেক্ট চলে যেতে পারবেন, কোনো লাইন দিতে হবে না। কিন্তু ফ্রি লাইনে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। কিন্তু আমি রেকমেন্ড করব বন্ধুরা, তোমরা দয়া করে 200 টাকা দিয়ে ওই যে সামনে চলে যাচ্ছে ডাইরেক্ট, ওইটা করো না, ফ্রিতে যাও। ফ্রিতে যাওয়ার সময় না অনেকটা পথ অতিক্রম করতে হয়, মানে এইভাবে ঘুরে ঘুরে যেতে হয়। তো এতে কি হয়, সমস্ত দেবদেবী তোমরা ভালো করে দেখতে পাবে। আর অ্যাকচুয়ালি কী বলতো, ভগবান দর্শনে এসেছো, টাকা দিয়ে সেটা করা একবারই উচিত নয়। তো আমি বলবো ফ্রি লাইনেই যাও, তোমাদের ভালো লাগবে দর্শনের পর। তো বন্ধুরা, যেই জায়গায় রামচন্দ্রের পায়ের স্পর্শ আছে সেই জায়গায় হাত দেবো না, এটা কি হতে পারে? চলো বন্ধুরা, একবার স্পর্শ করে দেখে আসি। শ্রী রামচন্দ্র এখানে পা রেখেছিলেন।
তো বন্ধুরা আমি এখন রয়েছি যেখানে সেখানে স্বয়ং ভগবান রামচন্দ্র স্নান করেছিলেন এই জায়গাতে, এই অগ্নি তীর্থমে। এইখানেই চান করে কিন্তু দর্শন করতে হয় রামেশ্বরমের। তো বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা এই রামেশ্বরমের ভিডিও হয়তো সকালবেলায় দেখেছো, না হলে বিকেলবেলায় দেখেছো। সকালবেলায় ভিড় অনেক বেশি থাকে, বিকেলেও খুব একটা ভিড় না থাকলেও ভিড় অল্প স্বল্প থাকে, কিন্তু এই সন্ধ্যাবেলায় যারা দর্শন করবে তারা কিন্তু ফাঁকায় ফাঁকায় খুব ভালো করে রামেশ্বরমের দর্শন করতে পারবে। আর আমি হয়তো প্রথম কোনো বাঙালি ইউটিউবার যে এই সন্ধ্যাবেলায় রামেশ্বরম ঘুরে দেখাচ্ছি। তো এটার জন্য যারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। মোটিভেশনের দরকার আছে আমার, কারণ ভিডিও ছেড়েই যাচ্ছি অথচ তোমরা সাপোর্ট দিচ্ছ না, সাবস্ক্রাইব করছো না, তো কি করে হবে। তো বন্ধুরা আরও একটা কথা যেটা আমি বলতে চাইবো তোমাদেরকে, যে জীবনে একবার হলেও এই রামেশ্বরম অবশ্যই দেখে যাও, কারণ এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে এলে স্বয়ং রামচন্দ্র নিয়ে যারা মানে অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের মুখে পুরো ঝামা ঘষা যাবে যেটাকে বলা হয়। কারণ মন্দিরের ভিতরে যদি কেউ ঢোকে তাহলেই বুঝতে পারবে যে অনেক মন্দিরে তো আমরা যাই, এবার মন্দিরে গিয়ে ভগবানের সামনে গিয়ে পুজো দিই বা প্রণাম করে চলে আসি, কিন্তু এই মন্দিরের ভিতরে ঢুকে মানে কি বলবো একটা আলাদাই এনার্জি ফিল করতে পারছিলাম, গায়ে পুরো কাঁটা দিচ্ছিল এইরকম অবস্থা। আর এতটা মানে বাইরে এত গরম আর ভিতরে ঢুকবে পুরো ঠান্ডা, মনে হবে এসি চলছে। সত্যি একটা আলাদাই ফিলিংস কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে। আর বন্ধুরা মন্দিরের ভিতরে যেই ফুটেজগুলো আমি তোমাদের দেখালাম এগুলো কিন্তু একবারেই নেওয়া উচিত নয়, শুধুমাত্র কিছু কিছু কয়েক সেকেন্ডের ফুটেজ নিয়েছি তোমাদেরকে বোঝাতে, তোমরা যাতে বুঝতে পারো যে ভিতরে কি আছে না আছে, বা তোমরা যখন এখানে আসবে তখন এগুলো স্বচক্ষে দেখাটাই আমার মনে হয় বেটার হবে। তো এখানে এসে কেউ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করো না, এটাই রেকমেন্ড, এটাই বলার ছিল। কারণ আমার ভিডিও এরকম নেগেটিভ কোনো খবরাখবর ফেলানো নয়, ভেতরে কিন্তু ক্যামেরা একেবারেই অ্যালাউ নয়। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 6টা, আর আমি চলে এসেছি আবারও রামেশ্বরম মন্দিরে সকালের সৌন্দর্য তোমাদেরকে দেখাবো বলে। সন্ধ্যাবেলায় তো দেখিয়েইছি, এবার দেখাবো সকালে, কারণ সন্ধ্যাবেলায় মন্দিরের উপর যেই কারুকার্যগুলো সেগুলো খুব একটা আমার মোবাইলের ক্যামেরায় ধরা পড়েনি, তাই চলে এলাম ভোর ভোর তোমাদেরকে আরও ভালো করে দেখাবো বলে। তো চলো যাওয়া যাক। আর এখন এই সামনের যে গেট তাকে ক্রস করে আমি এখন বেরোচ্ছি মেন মন্দিরের সামনে। তো চলো যাওয়া যাক। রামেশ্বরমে মহাদেবের জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা সম্পর্কে দুটি কথা রয়েছে। প্রথমটি হল শ্রী রামচন্দ্র রাবণ নিধনের জন্য যখন লঙ্কায় যাচ্ছিলেন তার আগে এই স্থানেই তিনি মহাদেবকে প্রতিষ্ঠা করে পুজো করে তার আশীর্বাদ নিয়েছিলেন। দ্বিতীয়টি হল তিনি রাবণ বধের পর ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাবার জন্য ঠিক করেন এই স্থানে শিব পুজো করবেন। তিনি তখন হনুমানজিকে হিমালয়ে পাঠান শিবলিঙ্গ আনার জন্য, কিন্তু দীর্ঘক্ষণ সময় কেটে যাওয়ার পরেও হনুমানজি ফেরেন না, কারণ হিমালয়ে গিয়ে তিনি শিবলিঙ্গ খুঁজে পাচ্ছিলেন না। এমত অবস্থায় তার দেরি দেখে দেবী সীতা এখানেই বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন, এবং সেই শিবলিঙ্গ যখন শ্রী রামচন্দ্র পুজো করতে যাবেন ঠিক তখনই হনুমানজি হিমালয় থেকে শিবলিঙ্গ নিয়ে উপস্থিত হন। এমত অবস্থায় শ্রী রামচন্দ্র দুটি শিবলিঙ্গেরই প্রতিষ্ঠা করে পুজো করেন। হনুমানজি যেই শিবলিঙ্গ নিয়ে এসেছিলেন তার নাম হয় হনুমদেশ্বর বা বিশ্বলিঙ্গম, এবং দেবী সীতার তৈরি শিবলিঙ্গের নাম হয় রামেশ্বর বা রামালিঙ্গম। তারপর থেকেই এই মন্দিরে দুই শিবলিঙ্গরই পুজো করা হয়। শ্রীরামচন্দ্রের আদেশে হনুমানজির আনা বিশ্বলিঙ্গমই এখানে প্রথম পূজিত হয়, তারপরেই রামালিঙ্গম। তো বন্ধুরা আমার পিছনে তোমরা দেখতেই পাবে মন্দির, আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই দিয়েই কিন্তু যেতে হয় অগ্নিতীর্থম, যেখানে এই ভোরবেলা থেকেই সবাই কিন্তু স্নান করতে শুরু করে দিয়েছে এবং স্নান করে পুজো দিতে যাবে ভিতরে। তো চলো এখন তোমাদের অগ্নিতীর্থমটাও একটু ঘুরে দেখিয়ে আসি, পবিত্র সেই জল মাথায় স্পর্শ করে আসি।
সন্ধ্যাবেলায় এসেছিলাম। সন্ধ্যাবেলায় কিন্তু দেখতে পাবে যে খুব একটা মানুষে কিন্তু স্নান করছিল না, কিন্তু এই সকালবেলায় যে কিভাবে স্ফটিক দর্শনের জন্য সকলেই স্নান করে, চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দির, সন্ধ্যাবেলাতেই দেখিয়েছিলাম, এটা মায়ের মন্দির। এটা হচ্ছে উজ্জয়িনী মহাকালী টেম্পল। তো বন্ধুরা, আসল সৌন্দর্য কিন্তু এইখানে। ভোরবেলা থেকেই সকলেই স্নানে লেগে গেছে। আর ভিড়টা দেখো, সন্ধ্যাবেলায় এরকম ভিড় কিন্তু ছিল না, কিন্তু ভোরবেলা থেকে মানুষ কতটা পরিমাণে এখানে স্নান করছে দেখাই তোমাদের। সকালেই কিন্তু এখানে স্নান করে পুজো দিতে যাবে। তো বন্ধুরা, এত মানুষের স্নান করা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে জায়গাটি কতটা পবিত্র কেনই বা হবে না। এই স্থানেই শ্রীরামচন্দ্র এসে স্নান করেছিলেন, তার এখানে পায়ের ধুলো পড়েছে। তো বুঝতেই পারছো জায়গাটি কতটা পবিত্র। এইখানেই সকলে কিন্তু স্নান করছে, স্নান করে যাবে পুজো দেওয়ার জন্য। রামেশ্বরমের এই মন্দিরের উচ্চতা প্রায় 865 ফুট। দেবালয়টি 857 ফুট চওড়া। 15 একর জমির উপর দাঁড়িয়ে থাকা মূল মন্দিরের পাশাপাশি রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি মন্দির। রামেশ্বরম মন্দিরটি তার চিত্রাকর্ষক দ্রাবিড় স্থাপত্যের জন্যই বিখ্যাত। এটি এর সুউচ্চ গোপুরম, জটিল ভাস্কর্য এবং বিস্তৃত মন্দির কমপ্লেক্স দ্বারা চিহ্নিত। তো বন্ধুরা, সন্ধ্যাবেলাতেও কিন্তু দেখিয়েছিলাম একটা বাঙালি হোটেল, দেবস্থানাম, মন্দিরের ঠিক অপোজিটেই। তো সকালবেলাতেও দেখে নাও, এই হোটেলে কিন্তু বাঙালি হোটেল, পুরো আমাদের বাঙালিদের জন্য খুবই একটা ভালো হোটেল। এখানে যারা আসবে তারা কিন্তু এই হোটেলে ঢুকে খাওয়া দাওয়া সেরে নিতে পারো। আমি দেখাই। আর এগুলো আমাদের হোটেলের বাঙালি দাদারা এখানে সব রয়েছে, দেখতে পাচ্ছ। সবাই কিন্তু বাংলাতে কথা বলে। এই এত দূরে এসে তোমরা সব মেদিনীপুরে থাকো বললে না? মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সাইডের সবাই কিন্তু এত দূরে চলে এসছে কাজের সূত্রে। আর দেখাই তোমাদের, এই হচ্ছে মন্দির সামনেই, ওই হচ্ছে ইস্ট গেট, আর তার অপোজিটই হচ্ছে এই হোটেল, দেখতে পাচ্ছ। ইতিহাস জুড়ে বিভিন্ন শাসক এবং রাজবংশ মন্দিরের রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণে অবদান রেখেছে। পান্ডিয়া রাজবংশ এবং জয়গীর সিনকায়ারিনের মতো রাজারা মন্দিরে উল্লেখযোগ্য দান এবং সংস্কার করেছেন। শিলালিপি এবং রেকর্ডের মাধ্যমে মন্দিরের ঐতিহাসিক তাৎপর্য স্পষ্ট হয়, যা যুগ যুগ টিকে আছে। রামেশ্বরম মন্দির তার সমৃদ্ধ ইতিহাস, ধর্মীয় তাৎপর্য এবং স্থাপত্যের জাঁকজমক সহ হিন্দুদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তীর্থগুলোর মধ্যে একটি। মহাকাব্য রামায়ণ, ভগবান রাম এবং ভাসমান সেতুর সাথে এর যোগসূত্র এটিকে গভীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গুরুত্বে স্থান করে দিয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে মন্দির থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আশা করি এর আগে এই রামেশ্বরমের সন্ধ্যাবেলাকার আর ভোরবেলাকার দুটো সময়ের ভিডিও একসাথে ইউটিউবে আপলোড হয়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। আর এই রকম কন্টেন্ট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে ভোরবেলায় যারা রামেশ্বরমে দর্শন করতে আসবে, সূর্য উদয়ের পর সূর্যরশ্মিটা যে মন্দিরের গায়ে পড়ে, সেটা যে অপরূপ সৌন্দর্য, সেটা দেখতে মিস করো না, দারুণ লাগে দেখতে। আর যদি থেকে যাও তাহলে অবশ্যই সন্ধ্যাবেলায় কিন্তু অনেকটা ফাঁকা, সেই সময় দর্শন করতে পারো, খুব ভালো লাগবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।